প্রীতি অপ্রস্তুত হয়ে যায় প্রণয়ের কথায়। শুকনো একটা ঢোক গিলে আশেপাশে তাকিয়ে উসখুস করতে লাগে। প্রণয় প্রীতির অস্বস্তি বুঝতে পেরে সেন্টার টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। প্রীতি ঢকঢক করে পানিটুকু খেয়ে ফেলে। প্রণয় গম্ভীর কণ্ঠে বলে, বসো, বসে কথা বলি। প্রীতির বুকের ভেতরটা ভার হয়ে আসে। প্রণয়ের এমন গম্ভীর আচরণ কেন যেন মেনে নিতে পারছে না মেয়েটা। হয়তো ভালোবাসে বলে। প্রণয়ের ইশারায় প্রীতি সোফায় বসে। প্রণয় প্রীতির বরাবর বসে। ভরাট গলায় জিজ্ঞেস করে, তারপর সবাই কেমন আছে? আমার খোঁজ পেলে কিভাবে? প্রীতি মাথা নিচু করে ফেলে, মিনমিন গলায় বলে, একই শহরে থাকি দুজন, ঠিকানা বের করাটা কি অনেক কঠিন? প্রণয় স্মিত হেসে বলে, না, কঠিন না। তবে ভুল ঠিকানায় বসত করার স্বপ্ন দেখাটা অন্যায় বা নির্বোধের মতো কাজ। যেটাই বলো, আমার মনে হয় তুমি ভুল ঠিকানায় আশ্রয়ের সন্ধানে নেমেছো। প্রীতি চমকে উঠল প্রণয়ের কথায়। প্রণয়ের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে ও কি বোঝাতে চাচ্ছে। প্রীতির চোখ দুটো কেন যেন ভরে এলো। জলে টইটুম্বুর হয়ে গেল চোখ জোড়া। মানুষটা এত গম্ভীর ব্যবহার যে সে নিতে পারছে না। কথাগুলো দিন পর দেখা হলো, অথচ লোকটা কি রুড বিহেভ করছে। এত ভাব কোথা থেকে আসে? এসব ভেবে প্রীতির চোখ জোড়া জলে ভরে উঠল। প্রণয় প্রীতির চোখের দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল। অন্যদিকে তাকিয়ে বলল, আমি আমার মেয়েকে নিয়ে ভালো আছি প্রীতি, সত্যি ভালো আছি। সুনেত্রা হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের অভিজ্ঞ মিশে আছে সে। রাতে যখন ঘুমোতে যাই মনে হয় সুনেহরা আগের মতোই আমার বুকে লিপ্টে আছে। আমি আমার অস্তিত্বকে ফিল করতে পারি। ও আমার সাথে নেই, আবার আছে। চাইলেও আমি এর জায়গাটা কাউকে দিতে পারবো না। আর কেউ আমার সাথে নিজের জীবন জড়িয়ে সুখী হতে পারবে না। আবেগের জোয়ারে এখন আমার সাথে সম্পর্ক তৈরি করতে চাইলেও পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রণয় কথাগুলো বলে প্রীতির দিকে তাকালো। প্রীতি মাথা নিচু করে ঠোঁট চেপে ফুপিয়ে কাঁদছে। প্রীতির হাতে তালু দিয়ে চোখ চোরা মুছে উঠে দাঁড়ালো। প্রণয়ের দিকে আহত নয়নে তাকিয়ে তারপর হাঁটা দিল বাড়ির মেইন দরজার দিকে। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে ঠোঁট কামড়ে ধরে মলিন কণ্ঠে বলল, স্পৃহা তোমায় অনেক মিস করে। চাইলে ওর সাথে কিছুটা সময় কাটিয়ে যেতে পারো। প্রীতির পাজোড়া থেমে গেল। চোখ বেয়ে আবারও অশ্রুকণা গড়াতে লাগলো। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে বুকের ভেতরে ফেলতে, কিন্তু না, সে পিছু ফিরবে না। লোকটা একটা অসভ্য আর বদমাস। কত কিছু শুনিয়ে দিল ওকে। ভালো করে দু একটা কথা বললে কি তার চাপ যেত? সে কি এখানে তার বউ হতে এসেছিল, নাকি এসেছিল আমাকে বিয়ে করুন, আমাকে একটু ভালোবাসুন? কোনটা? কিছুই না তো, একটু খোঁজ খবরই তো নিতে এসেছিল। প্রিয় মানুষটাকে দূরে একা কিভাবে আছে, সব সামলাতে পারছে কিনা তা জেনেই তো এসেছিল। প্রিয় মানুষটার জন্য ব্যাকুল হৃদয়টাকে একটু শান্ত করতেই তো এসেছিল এখানে। অথচ লোকটা তাকে কত কিছু বলে দিল। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না সে। এই ফাজিল লোক একাই থাকুক। এসব ভেবে প্রীতি আর পেছনে তাকায় না। চোখের জল মুছতে মুছতে খটখট করে বাসা থেকে বের হয়ে যায়। প্রণয় সেদিকে তাকিয়ে স্মিত দুঃখ চাপা হাসি হাসে। প্রীতির বাসায় এসে দরজা আটকে অনেকক্ষণ কাঁদলো। মনটা আগের চেয়ে আরো বেশি অশান্ত হয়ে উঠেছে। প্রণয়ের ওই ব্যবহার কেন জানি মেনে নিতে পারছে না ও। হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে, কান্নার গতিও বেড়ে যাচ্ছে। প্রীতি বালিশে মুখ গুজে ফুপিয়ে অনবরত কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আপনি খুব স্বার্থপর প্রণয়, এতটা রুড না হলেও পারতেন। আজ প্রথমবার মনে হচ্ছে ভালোবাসাটা আসলে অনেক বড়। পাপাকেন ভালোবাসলাম আমি আপনাকে। কেন? আমার এমন জীবনটাই তো ভালো ছিল, কেন মিথ্যে মরিচিকায় মন ডুবালাম? প্রীতি ডুকরে কেঁদে উঠলো। আজ যেন কান্নাটা বাদ ভাঙছে না। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কেঁদে কেঁদে গলা ফাটিয়ে বলতে, দেখো দেখো মহান পৃথিবী, আমি মরিচিকার পেছনে ছুটে সর্বহারা কলঙ্কিনী, ভালোবাসার কলঙ্কিনী আমি। একটু ভালোবাসা ফিরিয়ে দাও না ভাই। প্রীতির আকাশ কুসুম ভেবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। কথাটা সত্যি যে কাঁদলে ঘুম ভালো হয় বা ঘুম বেশি হয়। প্রীতির ঘুম ভেঙে বিকেলের দিকে মিসেস সেগুপ্তা এর মাঝে কয়েকবার প্রীতিকে ডেকে গিয়েছিল, কিন্তু প্রীতি ওঠেনি।
এখন ঘুম থেকে উঠে প্রীতি আগে ফ্রেশ হয়ে নেয়। রুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে চোখ পড়তে প্রীতির চেহারার রং পাল্টে গেল। 19টা মিসড কল একটা আননোন নাম্বার থেকে। প্রীতি ভ্রু কুঁচকে ভাবল, অচেনা বা অপ্রয়োজনীয় হলে তো এতবার ফোন দিত না। ব্যাক করে দেখি। যেমন ভাবনা তেমন কাজ। প্রীতি নাম্বারটা কল লাগাতেই ওপাশ থেকে রিসিভ করে সালাম জানালো। প্রীতি সালামের জবাব দিয়ে বলল, কে বলছেন? কাকে চাই? কে? ওপাশ থেকে একজন পুরুষালী কণ্ঠে বলল, তোমার খুব পরিচিত একজন, অথবা একদম অপরিচিত মিস প্রীতি। যাই হোক, কাজের কথা বলি। প্রণয়নকে ভালোবাসো? প্রীতি চমকে গেল। ভাবলো কে এই লোক যে কিনা এত কিছু জানে। প্রীতি আমতা করে বলল, আপনি কি বলছেন এসব? ফোনের ওপাশ থেকে তাচ্ছিল্যময় জবাব। কে আমি থাক সেটা না হয় উত্তর থাকুক জানাটা জরুরি না। তুমি শুধু বলবা প্রণয়নকে ভালোবাসো তো? একদম সত্যি বলবা। প্রীতি আমতা করে বলল। হ্যাঁ, কিন্তু কেন? ওপাশের লোকটি মুচকি হাসলো, তারপর বলল, যাকে ভালোবাসো তাকে ধরে না রেখে মুক্ত পাখির মতো ছেড়ে দিচ্ছ কেন? নির্বোধ নাকি তুমি? তাকে ভালোবাসো, আটকিয়ে রাখো, তাকে না হয় কিন্তু হারাবে। প্রীতির বুকের ভিতর ঢক করে উঠল। না হয় কিন্তু হারাবে? কথাটা শুনে ও ঢোক গিলে বলল, কিন্তু সে তো কখনো ছিলই না আমার কিছু। হারাবো কি করে তাহলে? সে সবসময় সুনেহারের ছিল। রাইট ছিল। প্রণয়ন সুনেহার ছিল কোনো একটা সময়ে, কিন্তু এখন স্বপ্ন সুনেহারাই নেই। তোমার কি উচিত না এখন সময়টা প্রণয়নকে সর্বথক সাপোর্ট দেওয়া, সহায়তা করা, আর প্রণয়নের মনে একটু একটু করে ভালোবাসা তৈরি করে নেওয়া? প্রীতি দীর্ঘশ্বাস ফেলে বলল, উনি আমায় কখনো ভালোবাসেননি, আর এখনো বাসে না। তার প্রতি আমার বিন্দু পরিমাণ অধিকার নেই। তাহলে সাপোর্ট বা ভালোবাসা কিভাবে আসবে? আমি নীরবেই ওনাকে ভালোবেসে যাব আজীবন। সব ভালোবাসা প্রকাশ করার নয়, অপূর্ণতায়ও কিছু ভালোবাসার গভীরতা অসীম। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝেছি তোমার কথা। এবার আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। প্রণয়ন একজন পুরুষ। আজ হোক বা কাল একজন জীবনসঙ্গী তার লাগবেই। একা জীবন কাটানো এত সহজ না। আজ সুনেহেরার মায়ায় ডুবে থাকলেও কয়েকদিন পর বাস্তবতা তাকে বাধ্য করবে বিয়ে করতে, এবং সে করবেও, হোক নিজের ইচ্ছাই বা অনিচ্ছাই। সে যদি বিয়ে করেই, তাহলে সে জীবনসঙ্গীটা তুমি হলে দোষ কোথায়? বরং আমার দৃষ্টিকোণে থেকে আমি বলবো, সে বিয়ে করলেই তাহলে তোমাকেই, অর্থাৎ এমন কাউকে করা উচিত যে তাকে হৃদয় উজাড় করে ভালোবাসবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? প্রীতি অবাক হয়ে এতক্ষণ অচেনা মানুষটার কথা শুনে যাচ্ছিল। লোকটার প্রশ্নের জবাবে শুধু বলল, হ্যাঁ বলুন, তারপর? তো এই দিক বিবেচনায় তোমার কি উচিত না ভালোবাসার মানুষটাকে নিজের মায়ায় প্রেম নামক খাঁচায় বন্দি করে রাখা? তার তো আজ কোনো পিছুটান নেই। তাহলে তুমি কেন হার মেনে বসে থাকবে? লিসেন প্রীতি, জীবনটা অনেক ছোট। হেলাই পেলাই তা নষ্ট করা কোনো মানেই হয় না। জীবন যদি তোমাকে 2%ও সম্ভাবনা দেখায়, তাহলে তোমার উচিত সেই সম্ভাবনাকে স্বপ্নের রাজ্যে প্রবেশ করার দরজা বানিয়ে নেওয়া। কাজটা প্রথমে একটু কঠিন, কিন্তু অসম্ভব না। এভাবে হাল ছেড়ে দিও না, বরং চেষ্টা করে যাও। প্রণয়নের মনে গলবেই। ভালোবাসাটা অবহেলায় নষ্ট করে দিও না। যত্ন করে নিজের ভালোবাসার মনে রেখো, যথাযথ যত্ন নিতে পারলেও মরা কাঠেও সতেজ গাছ জন্মায়। দরকার একটু পরিশ্রম আর সময়। নিজের ভালো পাগলেও বোঝে। আমার কথাগুলো মন দিয়ে ভাবো, আশা করি ঠকবে না। আর হ্যাঁ, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। কথাগুলো বলে ব্যক্তিটি একটা লম্বা শ্বাস ফেলে পরক্ষণে প্রীতির কানে ভেসে এলো টুট টুট আওয়াজ। প্রীতি দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দিল। দপ করে বসে পড়ল বিছানায়। জানা নেই লোকটা কে, তবে তার কথাগুলো প্রীতির কানে বাজছে। ভাবছে প্রীতি লোকটার কথাগুলো আসলেই কি একটু চেষ্টা করে দেখা দরকার। সত্যি তো,
জীবনটা কত সংক্ষিপ্ত। কি দরকার জীবনটাকে অবহেলায় অনাদরে নষ্ট করার? একটু চেষ্টা করলে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে ক্ষতি কি? আর সত্যি তো, প্রণয় যতই বলুক না কেন তার জীবনে সুনেহেরা ছাড়া আর কারো জায়গা নেই। আজ হোক বা কাল হোক পরিস্থিতিতে তাকে বাধ্য করবে বিয়ে করতে। তাহলে বিয়ের সেই কোণেই নিজে হলে ক্ষতি কি? একটু চেষ্টা করাই যায়, যদি জীবনটা একটু গোছানো যায়। প্রীতি দীর্ঘশ্বাস ফেললো এসব ভেবে। যা সিদ্ধান্ত নেওয়ার ও নিয়ে নিয়েছে। চেষ্টা করবে, হ্যাঁ প্রীতি চেষ্টা করবে প্রণয়ের মনে নিজের নাম বসাতে। বাকিটা না হয় আল্লাহর ইচ্ছা। মিসেস সেগুপ্তা রেগে বোম হয়ে আছেন, মেজাজ তার তুঙ্গে। ফসফস করে নিঃশ্বাস ছাড়ছেন তিনি। হাতে থাকা কাগজটাকে দলাম মুচড়া করেছেন বারবার। প্রীতি সোফায় বসে লাপাত্তা ভাব নিয়ে তার মাকে পর্যবেক্ষণ করছে। এদিকে সৌহার্দ্যের বরাবর প্রিহানের ফোনে ট্রাই করে যাচ্ছে, কিন্তু ফোন ঢুকছে না। প্রীতির বাবা আফসার আহমেদ এবার কিছুটা বিরক্ত নিয়েই বললেন, এত ফোন দিয়ে এখন কি হবে? বারবার ফোন করলে কি বন্ধ মোবাইল চালু হয়ে যাবে? বেচারা তো ফোন বন্ধ করে যেন আমরা ওর সাথে যোগাযোগ করতে না পারি। মিসেস সেগুপ্তা এবার চরমভাবে রেগে গেলেন। রাগী কণ্ঠে বললেন, তো করবোটা কি? বিয়েটা কি ছেলে খেলা? 1 মাস পর বিয়ের আয়োজন, অথচ এখন চিঠি লিখে পালিয়েছে। তাও আবার কি লিখেছে চিঠিতে? সে অন্য একজনকে ভালোবাসে তাই পালিয়ে যাচ্ছে। বাহ বাহ বাহ! তো অন্য একজনকে ভালোবাসলে প্রথমেই তো বলা যেত। এখন এসবের কোনো মানে হয়? সৌহার্দ্য এবার রেগে বলল, সৌহার্দ্যের মা বাদ দাও, পুরো বংশটাই জোচ্চোর। ওদের পরিবারে আমাদের বোন না দিলে কি হবে? আমাদের বোন কি পানিতে পড়েছে? এর চেয়ে ভালো ছেলের কাছে বিয়ে দিব আমার প্রীতিকে। যত সব। প্রীতি বোন আমার, তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রুমে যা তুই। প্রীতি ভদ্র বাচ্চার মতো মাথা নেড়ে রুমে চলে গেল। মিসেস সেগুপ্তা সেদিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে, বললেন, ছোটটা পালিয়েছে তো কি হয়েছে? তোর বোন এখন বড়টা গলায় ঝোলার পরিকল্পনা করছে। বিয়াদ্দব এক একটা। আফসার সাহেব চিন্তিত কণ্ঠে বললেন, সেসব না হয় বাদ দাও, আমি ভাবছি অন্য কথা। প্রিয়ানকে যতটুকু দেখছি তাতে আমি শিওর প্রীতিকে সত্যি ভালোবাসে। চোখ দেখলে মানুষের অনুভূতি বোঝা যায়। তাহলে হঠাৎ কি এমন হলো যে ছেলেটা পালিয়ে গেল? স্বামীর কথায় এবার মিসেস সেগুপ্তার কপালে ভাঁজ পড়ল। সৌহার্দ্য চিন্তিতভাবে তাকালো বাবার দিকে। 2 দিন পর প্রণয় ক্যান্টিনে এসেছিল লাঞ্চ করতে। লাঞ্চ করে নিজে কেবিনের দিকে পা বাড়াতেই ওর ফোনটা বেজে উঠল। প্রণয়ের কপালে বিরক্তিময় ভাঁজে দেখা গেল। ও কেবিনে ঢুকে চেয়ারের শরীর এড়িয়ে দিয়ে ফোনটা নিল। দেখলো ফারজু ফোন করেছিল। এবার প্রণয়কে কিছুটা চিন্তিত দেখালো। ও ফোন ব্যাক করলো। কয়েকবার রিং হতে ফারজু ফোন রিসিভ করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, হসপিটালে চলে আসো তাড়াতাড়ি। প্রাতি সুইসাইড করেছে। বাঁচবে কি না ডাক্তার বলতে পারছে না। প্রণয় চমকে উঠল ফারজুর কথা শুনে। সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। কপালে ঘামের রেখা ফুটে উঠল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি বলছিস এসব? কখন, কিভাবে, কি হলো? কোন হসপিটালে আছে এখন? এত কিছু বলার সময় নেই এখন। তুমি অ্যাপোলোতে চলে আসো তাড়াতাড়ি। আসো প্লিজ। ফারজু কাঁদতে কাঁদতে ফোন রেখে দিল। প্রণয় তাড়াতাড়ি করে অফিস থেকে বের হলো। বুকের ভেতরে অজানা কারণে চিনচিন করছে। মন বারবার প্রার্থনা করছে প্রীতির যেন কিছু না হয়, ও যেন সুস্থ থাকে। ওটির সামনে চিন্তিতভাবে পায়চারি করছে সৌহার্দ্য। ভয়ে বেচারার কলিজার পানি শুকিয়ে গিয়েছে। খুব বেশি দিন হয়নি এত বড় একটা অপারেশন করা হয়েছে প্রীতির। 4 ব্যাগ রক্ত লেগেছে। তারপর লাইফ রিস্ক তো ছিলই, সে জায়গায় এখন আবার হাতের শিরা কেটে ফেলেছে। আল্লাহ জানেন কি হবে। সৌহার্দ্যের কপাল বেয়ে দর করে ঘাম ঝরছে। মিসেস সেগুপ্তায় নির্বাক স্তব্ধ হয়ে মূর্তির মতো বসে আছেন সিটে। এক মেয়েকে হারিয়েছে। এখন যদি এই মেয়ে কিছু হয়ে যায় তাহলে উনি বাঁচবেন কিভাবে? কষ্ট আর ভয়ে ওনার বুকটা হুঁ করে ওঠে। মিসেস মনিরা পাশে বসে বোনকে ভরসা দিচ্ছেন, কিচ্ছু হবে না, আল্লাহ আছেন। কিন্তু যতই হোক মায়ের মন তো, তা কি আর এত সহজে শান্ত হয়? সৌহার্দ্য মিসেস মনিয়ার উদ্দেশ্যে বলে, খালামণি, ফারজু আর আবা কখন আসবে? ওদের কি কোনো টেনশন হচ্ছে না?
আমার বোনের জীবন মরণের ব্যাপার, আর ওরা পেট পূজা করতে গিয়েছে, এইসবের কোনো মানে হয়? মিসেস সেগুপ্তা এবার মুখ খুললেন, হেঁচকি তুলতে তুলতে বললেন, অসভ্য বদমাস এক একটা পেটে ধরেছিলাম। মা বাবা ভাই বোনের চেয়ে ওই প্রণয় আর ওর মেয়ে বড় হয়ে গেল, ওদের জন্য আত্মহত্যা করতে চলে গেল। এবার বেঁচে ফিরুক ও, ওকে আমি হত্যা করব, এমন নিমহারাম মেয়ে আমার প্রয়োজন নেই। কথাটা বলে হু হু করে কেঁদে উঠলেন মিসেস সেগুপ্তা। সৌহার্দ্য মৃদু চিৎকার করে উঠল। সৌহার্দ্য বলল, মা কি বলছো এসব? আমার বোনটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তোমার পদদুয়া লেগে গেলে কি হবে বুঝো? রাগ আর জেদের বশে কি বলে ফেলেছেন তা হুঁশে আসতেই মিসেস সেগুপ্তা হাউমাউ করে কেঁদে উঠলেন। মিসেস মুনিরা বোনকে নিজের বুকের সাথে চেপে ধরে সান্ত্বনা দিতে লাগলেন। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেললো। আধা ঘন্টার মধ্যেই ছুটে এলো প্রণয়। হসপিটালে ঢুকে ফারজুরকে জিজ্ঞেস করলো প্রীতি কোন ফ্লোরে আছে। ফারজু প্রণয়কে ওয়েট করতে বলে নিচে যায়, তারপর নিজে প্রণয়ের সাথে নিয়ে ওটির সামনে যায়। সৌহার্দ্য প্রণয়কে দেখে কপাল কুঁচকে ফেলে। প্রণয়ের দিকে এগিয়ে গিয়ে কলার ধরে দাঁতে দাঁত চেপে কটমট করে বলে, এখানে এসেছো কেন? আমার বোনের লাশ দেখতে নাকি তামাশা দেখতে? কেন এসেছো এখানে? তোমার জন্য আমার বোন মরতে বসেছে, শুনতে পাচ্ছ আমি কি বলছি? তোমার জন্য আমার বোন মরতে বসেছে। প্রণয় নিজের কলার ধরে রাখা সৌহার্দ্যের হাতটার দিকে একবার তাকায়, তারপর সৌহার্দ্যের দিকে একবার তাকালো। প্রণয়ের দৃষ্টি শান্ত। ফারজু আর প্রীতির আব্বু এসে সৌহার্দ্যকে ছাড়ায়। প্রণয় কলার ঝেড়ে ঠিক করে রাগী গলায় বলে, আমার সাথে মেজাজ দেখাতে আসবে না ভুলেও। ডোন্ট ডেয়ার টু ডু ইট। তোমার বোনকে আমি বলেছিলাম আমার জন্য সুইসাইড করতে, নাকি উস্কে দিয়েছিলাম ডাফা? ওকে আরো শান্তভাবে আমি বুঝিয়েছি যেন এসব আবেগ থেকে বের হয়ে ক্যারিয়ারে ফোকাস করে, কিন্তু তোমার বোনের আবেগ এত বেশি হলে আমি কি করব? হোয়াট ক্যান আই ডু নাও? টেল মি, হোয়াট ক্যান আই ডু? শেষের কথাটা প্রণয় মৃদু চিল্লিয়ে বলল। সৌহার্দ্য আবারও তেড়ে যেতে লাগলো প্রণয়ের দিকে। মিসেস সেগুপ্তা শব্দ করে কেঁদে উঠলেন। সৌহার্দ্য দাঁত কটমট করে থেমে গেল। মিসেস সেগুপ্তা কাঁদতে কাঁদতে বললেন, তোরা দুজনেই দোয়া কর যেন আমার মেয়েটা মরে যায়, তারপর তোরা দুজনেই সুখে থাকিস। সারাশিনীটা ছেড়ে চলে গেল আরও 5 বছর আগে, এখন আমার কলিজার টুকরো এই মেয়েটাও মরে যাক, সবাই শান্তি করে খাস তখন। প্রণয়ের বুকে গিয়ে লাগলো কথাটা। ও ধপ করে বসে পড়ল। সত্যি কি রাগিনীর মতো প্রীতিরও কিছু হয়ে যাবে? প্রীতিও কি রাগিনী আর স্তুনিয়ার মতো চলে যাবে না ফেরার দেশে? প্রণয় 2 হাতে মাথা চেপে ধরল, মনে মনে তীব্র প্রতিবাদ করে বলে উঠল, না, প্রীতির কিছু হবে না। সুনেহরার মতো ও ফাঁকি দিবে না। ওকে যে বাঁচতে হবে, নিজের জন্য হলেও বাঁচতে হবে। এসব আবেগকে পিছু ফেলে ওকে এগিয়ে যেতে হবে। প্রণয়ের ভাবনা সুতো ছিল ফারজুর কথায়। ফারজু পিঞ্চ করে বলছে, খালামণি, তোমার আনসা পিরিতি রাখেন। মেয়ের জন্য এত পিরিত হলে মেয়েকে ঘরবন্দি করেছেন কেন? প্রণয় ভাইয়া কি পচে গিয়েছে নাকি? 4 হাত এক করে দিয়েই তো হয়। হ্যাঁ, যাতে মাতাল তালে ঠিক। ফারজুর কথায় প্রণয় আর মিসেস সেগুপ্তা দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ল। প্রীতির আব্বু এমন দুঃখময় মোমেন্টেও ঠোঁট চেপে আড়ালে হেসে ফেললেন। মুনিরা খান রাগী চোখে তাকালেন মেয়ের দিকে, দাঁত কটমট করে বললেন, এই বেয়াদব, চুপ থাকা, কোথায় কি বলতে হয় তা কি তোকে তোর বাপ শেখায়নি? দেখছিস বোনটা আমার মেয়ের টেনশনে শেষ হয়ে যাচ্ছে, আর তুই আবার কথা শোনাচ্ছিস? এমনি চিন্তায় ভালো লাগছে না, কি জানি কি হচ্ছে ভিতরে। আর এ আসছে বিয়ে শাদী নিয়ে। ধমক খেয়ে ফারজু ভিংচি কাটলো, বিড়বিড় করে বলল, ভেতরে কি হচ্ছে তা জানলে তো হতোই। ভেতরে আমাদেরকে নাকের দড়ি দিয়ে ঘোরানোর চক্রান্ত চলছে, তা যদি বুঝতেন। ফারজু প্রণয়ের পাশে গিয়ে বসলো। প্রণয়ের কাঁধে হাত বুলিয়ে নাকি সান্ত্বনা দিল। সৌহার্দ্য দাঁত কটমট করে নীরবে সব দেখে গেল। শুধু একটু পর ফারজু কিছু মনে করতেই পার্স থেকে একটা চিঠি বের করে প্রণয়ের দিকে এগিয়ে দিল। ভাইয়া, এটা প্রাতির চিঠি। সুইসাইড করার আগে সবার উদ্দেশ্যে লিখেছে, যদিও তোমাকে চিঠিতে সম্বোধন করেনি। ও ভাবলাম তোমারও পড়া উচিত, কে জানে বোনটা আমার বাঁচবে কিনা মরবে।
প্রণয়ের বুকটা ধক করে উঠল। ফারজুর কথা শুনে অসহায় চোখে তাকালো সে ফারজুর দিকে। ফারজু ইশারা করলো চিঠিটা পড়ার জন্য। প্রণয় কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিল। চিঠির ভাঁজ খুলে নিবে তার আগেই ওটি থেকে একজন সুদর্শন ডাক্তার বের হয়ে এলো। সোহাত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, ডক্টর, আমার বোন কেমন আছে? কি অবস্থা ওর? আমার বোন ঠিক হয়ে যাবে তো? ডক্টর ফারদিন গম্ভীর কণ্ঠে বললেন, আমরা আমাদের বেস্টটাই দিয়েছি, কিন্তু ওনার শিরা গভীরভাবে কেটে গিয়েছে, বাঁচার চান্স খুব কম, হার্টবিট পাওয়া যাচ্ছে না, 18 ঘন্টা গেলে বলতে পারবো। যা হট 18 ঘন্টার মাঝেই হবে। সৌহার্দ্য ধপ করে বসে পড়লো। চোখ থেকে ওর পানি গড়াতে লাগলো। মিসেস চগুপ্তার সবকিছু অন্ধকার হয়ে এলো। বোনের বুকে জ্ঞান হারালেন তিনি। প্রণয়ের চোখের পাপড়ি ভিজে উঠল। নিজেকে ভীষণ অসহায় আর ছন্নছাড়া লাগছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমার জীবনের বিনিময় হলেও প্রীতিকে আমার জীবনে ফিরিয়ে দাও ইয়া রব। ডাক্তার ফারদিন কথাগুলো বলে চলে গেলেন। যাবার সময় আর চোখে দাঁত কটমট করে একবার ফারজুর দিকে তাকালো। ফারজু দুষ্টু হেসে ফ্লাইং কিস দিল। রাখতে গিয়েও ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল ডাক্তার ফারদিনের। কিন্তু পরক্ষণেই কোনো এক চিন্তা তার মুখটাকে কালো মেঘের ন্যায় ভার করে ফেলল। মুখ গম্ভীর করে সেখান থেকে তিনি চলে গেলেন। ফারজুকে ভ্রু কুচকে ফেলল। প্রণয়ের চোখ জোড়া হাতের তালু দিয়ে মুছে চিঠিটার ভাঁজ খুলল। অনিচ্ছায় কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল চিঠিটায়। প্রিয় আম্মু, আব্বু ও ভাইয়া, আজকের পর হয়তো আমি তোমাদের মাঝে আর থাকবো না, তোমাদেরকে আর জ্বালাবো না। প্রীতি নামটা সময়ের সাথে মুছে যাবে তোমাদের হৃদয় থেকে। মাঝে মাঝে হয়তো রাগিনী আপুর মতো আমাকে মনে করে একটু কাঁদবে, তারপর আবার ভুলে যাবে। আমিও চাই তোমরা আমায় ভুলে যাও। ভুলতে না পারাটা অনেক কষ্টের, অনেক যন্ত্রণা দেয় কাউকে ভুলতে না পারাটা। আমিও ক্ষণে ক্ষণে সেই যন্ত্রণা সহ্য করছি, কিন্তু ইদানিং আমার মন বা শরীর কোনোটাই এই ধকল নিতে পারছে না। বুকের ভেতর চিনচিন করে, সারাক্ষণ মনটা ব্যাকুল থাকে প্রণয় আর স্পৃহাকে একটু দেখার জন্য। চিন্তায় রাতে ঘুমোতে পারি না। না জানি প্রণয়টা কেমন আছে, একা সব সামলাতে পারে তো? বাচ্চা ছেলেটা তো এত ছোট বয়সে মাকে হারালো, কিভাবে থাকছে কে জানে। খুব কষ্ট হয় এসব ভেবে, শ্বাস আটকে আসে আমার। ইচ্ছা করে স্পৃহাকে জড়িয়ে ধরে বুকের ভেতর ঢুকিয়ে ফেলি। এত যন্ত্রণা আমি নিতে পারছি না। আমি উপলব্ধি করতে পারছি আমার মুক্তির সময় হয়ে এসছে। আমি মুক্তি চাই, এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। তাই চলে যাচ্ছি না ফেরার দেশে। সবাই ভালো থেকো। আর প্রণয়কে বলো, প্রীতি নামক কেউ আর ওনাকে জ্বালাবে না, কেউ আর ওনার বাসায় যাবে না এক পলক ওনাকে দেখার জন্য। প্রীতি এখন ঘুমাবে, চিরনিদ্রার ঘুম যাকে বলে। প্রণয় হু হু করে কেঁদে ফেলল চিঠিটা পড়ে। তারও বুকটা ভীষণ ভার হয়ে আসছে। নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। মন চাচ্ছে নিজের প্রাণটায় বের করে প্রীতির ভেতর ঢুকিয়ে দিতে, তাও যেন মেয়েটা বেঁচে থাকে। ফারজু অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ডক্টর ফারদিনের দিকে। চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ছে। ডক্টর ফারদিনের মুখ গম্ভীর। ফারজু আটকে আসা গলায় বলল, এসব কি বলছো তুমি ফারদিন? এমন তো হওয়ার কথা ছিল না। এটা তো জানা ছিল না। প্রাতি নিজে তো স্নান করেছিল, হাতের চামড়া কাটবে, শিরা কাটার অভিনয় করবে। আমিও তো ওর রুমে রাতে গিয়ে লাল রং রেখে এসেছিলাম। তাহলে এসব কিভাবে হলো? প্রাতি কেন এমন করলো? ফারজু কথাগুলো বলতে বলতে হাউমাউ করে কেঁদে উঠল। ফারদিন গম্ভীর শ্বাস ফেলে বলল, হয়তো তোমাদের প্ল্যান এটা ছিল, কিন্তু প্ল্যান বাস্তবায়ন করার রাগ মুহূর্ত হয়তো প্রীতির সাইকোলজি চেঞ্জ হয়ে গিয়েছিল। খুব সম্ভব ওর মনের ভিতরে প্রণয়ের জন্য অভিমান জমেছিল। খুব সব কষ্ট হয়তো একসাথে হানা দিয়েছে ওর ভিতরে। এজন্য হয়তো সত্যি সত্যি হাতের শিরা কেটে ফেলেছে। ওর স্মৃতিটা অভিমানী। ওর স্মৃতিটা তুমি গভীরভাবে পড়ো, তাহলে বুঝতে ওই স্মৃতিটার ও অভিমান করে লিখেছে, বরং সত্যি চাপা কষ্ট থেকে লিখেছে। ফারদিনের কথায় শুনে ফারজু হাত দিয়ে মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠল।
ভীষণ রাগ হচ্ছে সবকিছুর ওপর, সেই সাথে ভয়ও হচ্ছে ভীষণ। প্রণয় শান্ত চোখে তাকিয়ে আছে প্রীতির দিকে। প্রীতির চোখ নিচু করা, প্রণয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না সে। প্রণয় অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, এসব কি খুব জরুরি ছিল? কেন করলে এমন? মরে যাওয়াটাই কি সব সমস্যার সমাধান? আত্মহত্যার মতো এত ভয়ানক স্টেপ কি করে নিতে পারলে প্রীতি? একদম কাঁদবে না। কেন কাঁদছো? ওয়াই? আমার প্রশ্নের জবাব দাও তুমি। সুইসাইড করার সাহস কোথা থেকে পেলে? মৃত্যুটাই কি সব সমস্যার সমাধান? প্রীতি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। কান্না মিশ্রিত কণ্ঠে মেয়েটা বলল, তো কি করব আমি? আমার হার্ট এত কষ্ট নিতে পারছে না। আমি মানুষ, পচা ঠনঠনে মাটির তৈরি মানুষ। এত কষ্ট আমি নিতে পারছি না, কিছুতেই পারছি না। আমি মরতে চাই, আবারও মরতে চাই। আমাকে কেন বাঁচালেন আপনারা? কেন আমায় মরার জন্য কেন ছেড়ে দিলেন না? তুমি পাগল হয়ে গিয়েছো, পুরোপুরি পাগল হয়ে গিয়েছো। তুমি ভালো করে জানো আমার লাইফে সোনাহেরা ছাড়া আর কারো জায়গা হবে না। তারপরও কি তুমি জোরাজুরি করে আমার সাথে সম্পর্কে জড়াবে? তুমি কি তা চাও? প্রীতি কোনো জবাব দিল না, মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মাঝে মাঝে মেয়েটার শরীর কেঁপে কেঁপে উঠছে। প্রণয়ের এবার নিজের কাছে কিছুটা খারাপ লাগলো। মাত্র 2 দিন হলো মেয়েটার অপারেশন হয়েছে, এখনই হয়তো এতটা রুডলি বিহেভিয়ার ঠিক হচ্ছে না। প্রণয় ঠান্ডা গলায় বলে, স্টপ স্টপ ইয়োর ক্রাইং প্রীতি। আর এসব পাগলামি বন্ধ করো। আমার পক্ষে এই ব্যাপারে তোমাকে হেল্প করা সম্ভব না। আমি শুধুই সুনেহরাকে ভালোবাসি। ভালো থেকো। প্রণয়ের কথাগুলো বলে চলে আসতে নেই, দরজা পর্যন্ত আসতেই প্রীতি দৌড়ে এসে প্রণয়কে পেছন থেকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ওঠে। প্রণয় প্রথমে কেঁপে উঠে এমন হুটহাট জড়িয়ে ধরায় গম্ভীর কণ্ঠে বলে, প্রীতি ছাড়ো আমায়, আমাকে যেতে হবে। প্রীতি কাঁদতে কাঁদতে বলে, আমি আপনাকে কোথাও যেতে দিব না, কোথাও না। আমাকে সাথে নিয়ে যেতে হবে। যেখানেই যান না কেন আমিও যাব আপনার সঙ্গে। প্রণয় দাঁতে দাঁত চেপে বলল, এবার কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে প্রীতি। আমার ধৈর্যের সীমা তুমি নষ্ট করে দিচ্ছ। আমাকে রাগিও না আর। প্রণয়ের এমন শক্ত গলায় প্রীতি ভয় পেয়ে যায়, তবুও হাল ছাড়ে না। হিচকি তুলে কাঁদতে থাকে আর বলে, আমাকে আপনার সাথে নিয়ে যান। আমাকে আপনার সাথে নিয়ে না গেলে আমি আবারও সুইসাইড করব। এবারে শিরা কাটবো না, গলায় ফাঁস দিব। আমি গলায় ফাঁস দিব, তখন আপনি ভালো থাকিয়েন, অনেক সুখে থাকিয়েন। প্রীতি কথাগুলো বলে ডুকরে কেঁদে উঠল। প্রণয় চমকে পেছনে ফিরে তাকালো। প্রীতি এবার প্রণয়কে সামনে থেকে জড়িয়ে ধরলো। প্রণয়ের বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। প্রণয়ের সব কিছু এলোমেলো লাগছে। প্রীতি এভাবে জড়িয়ে ধরে রাখায় আবার ভয়ও লাগছে। যদি প্রীতি সত্যি সত্যি গলায় ফাঁস দেয়, প্রণয় শিওর হওয়ার জন্য বলল, এসব কোন ধরনের কথা? এবার মেজে ফিরেছো বলে কি আবারও বাঁচতে পারবে নাকি? গলায় ফাঁস দিলে তো সত্যি সত্যি মারা যাবে। পাগল হয়ে গিয়েছো তুমি। মারা যাওয়ার জন্যই তো ফাঁস দিব। চলে যান আপনি, আমি মারাই যাব। আমি সবার সমস্যা, আর কাউকে চালাবো না। যান বলছি, যান, বেরিয়ে যান এখান থেকে। প্রীতি প্রণয়কে রুম থেকে বের করার জন্য ধাক্কাতে ধাক্কাতে কথাগুলো বলল। প্রীতি কি করছো? কি করবে তুমি? দেখো, উল্টাপাল্টা কিছু করলে কিন্তু ভালো হবে না একদম। প্রীতি কোনো কথা শুনলো না, ধাক্কিয়ে প্রণয়কে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিল। প্রণয় অনেক চেষ্টা করলো যেন প্রীতি দরজা লাগাতে না পারে, কিন্তু ব্যর্থ হলো। প্রীতি দরজা লাগাতে প্রণয়ের বুক ধক করে উঠল। চিৎকার করে সৌহার্দ্যকে ডাকলো। সৌহার্দ্য ওর বাবা মা আর লিভিং রুমে ছিলেন। তারাই মূলত প্রণয়কে প্রীতির রুমে পাঠিয়েছেন যেন প্রণয় প্রীতিকে বোঝায়। প্রণয়ের চিৎকারে 3 জনই দৌড়ে এলো। ভেতর থেকে দরজা লাগানো দেখে সৌহার্দ্য ভ্রু কুঁচকে ফেলল। প্রণয়ের দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতে প্রণয় রেগে বলল, তোমার বোনকে সাইকিয়াট্রিস্ট দেখাও। পাগল হয়ে গিয়েছে ও। ওকে মানুষ বানানো আমার পক্ষে সম্ভব না। এখন দরজা ভাঙার ব্যবস্থা করো, না হলে তোমার বোন অঘটন ঘটিয়ে ফেলবে। সৌহার্দের চোখ বড় বড় হয়ে গেল। মিসেস সেনগুপ্তা ভয় পেয়ে গেলেন। সৌহার্দ্য দরজা ধাক্কাতে লাগলো আর বলতে লাগলো, প্রীতি বোন আমার, দরজা খোল। উল্টাপাল্টা কিছু করিস না সোনা। তুই যা বলবি তাই হবে পাখিটা। প্লিজ দরজা খোল, তোর ভাইয়ের কসম। প্রীতি দরজাটা খোল। প্রীতি দরজা খুলল না। প্রীতির আব্বু বললেন, দরজা দেখিয়ে কি হবে? কমের এক্সট্রা চাবি নিয়ে আয় তাড়াতাড়ি। উফ, দেরি করিস না, তাড়াতাড়ি যা। সৌহার্দ্য দৌড়ে চাবি আনতে গেল। প্রণয় ধপ করে দেওয়াল ঘেঁষে বসে পড়ল। পাগল পাগল লাগছে নিজেকে। প্রীতির আম্মু মুখ চেপে কাঁদছেন। সৌহার্দ্য চাবি এনে দরজা খুলতে লাগলো। প্রণয় ঠোঁট উঠে দাঁড়ালো।
দরজা খুলতে গেল সৌহার্দ্য আর প্রণয়ের চোখগুলো বড় বড় হয়ে গেল। ওরা দুজন দৌড়ে রুমের ভেতরে ঢুকলো। প্রীতি গলায় প্রায় ফ্রাঁস দিয়েই ফেলেছে অবস্থা। প্রণয় গিয়ে প্রীতির পা ধরে ফেলল। সৌহার্দ্য প্রীতিকে নামালো, বুকের মাঝে বোনকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রীতি হাউমাউ করে কেঁদে উঠল। প্রণয় প্রীতিকে সৌহার্দ্যের থেকে ছাড়িয়ে কষিয়ে এক থাপ্পড় দিল। প্রীতি আহত দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। সবাই হতবিহ্বল হয়ে গেল। প্রণয় চিৎকার করে বলল, তুমি মানুষ হবে না, অমানুষ একটা। যাও, ব্যাগ গোছাও। কতদিন আমার সাথে থাকতে পারো আমিও দেখবো, বেয়াদব একটা। কষ্টের মাঝেও প্রীতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলল। তার বলার কিছুই নেই। বোন যা শুরু করেছে, এখন জীবন মরণ নিয়ে টানাটানি। প্রীতি চোখ মুছতে মুছতে দৌড়ে কাবার্ডের সামনে গেল। প্রণয় রুম থেকে বেরিয়ে গেল। পরপর প্রীতির বাবা মা আর ভাইও বের হয়ে গেল। প্রণয় লিভিং রুমে গিয়ে বসলো। সৌহার্দ্য এক গ্লাস পানি এগিয়ে দিল। প্রণয় ঢক ঢক করে পুরোটা খেয়ে নিল। সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে বলল,